আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান সিলেবাসের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভব শক্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো বিভব শক্তি জানার আগে আমাদের মূলত শক্তি কি জিনিস এই জিনিসটা আরেকবার রিমাইন্ড করা উচিত। শক্তি হচ্ছে কোনো কিছু করার সক্ষমতা বা সামর্থ্য, যে কোনো কাজ করার সামর্থ্যকে মূলত আমরা শক্তি বলি। এই শক্তি বিভিন্ন রূপে আমরা পরিবেশের মধ্যে, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো এই বিভিন্ন রূপের মধ্যে একটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে বিভব শক্তি, অপরটি হচ্ছে গতি শক্তি। এই বিভব শক্তিটা সম্পর্কে মূলত আমরা আজকে জানার চেষ্টা করব। তো বিভব শক্তির সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়, তার মধ্যে সবচেয়ে সহজ আর সাবলীল সংজ্ঞাটা আমরা আজকে দেখার চেষ্টা করব এবং সেখান থেকে বিভব শক্তি কনসেপ্টটা আমরা ক্লিয়ারলি জেনে দেবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে বলা হচ্ছে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে সরালে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বলে। একে কিন্তু স্থিতি শক্তিও বলা হয়, কারণ বিভব শক্তি জমা থাকে মূলত ওই বস্তুটা যখন স্থির অবস্থায় থাকে তখন তার মধ্যে, এই জন্য এটাকে স্থিতিশক্তি বলা হয়। তো আমরা এটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝি। তাহলে একটা বস্তু যে স্বাভাবিক অবস্থায় থাকে, মানে আমরা একটা বস্তুকে যদি এই ডাস্টারটাকে যদি আমরা মাটিতে রেখে দিই তাহলে সেটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান, কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর পৃষ্ঠে যে কোনো একটা বস্তু পড়ে থাকবে, এটাই কিন্তু নর্মাল। তাহলে এই বস্তুটাকে যদি আমরা এখান থেকে সরায় ফেলি, মানে একটু উপরের দিকে তুলে রেখে দিই, যদি ধরে রাখি, তাহলে বস্তুটা এখানে থাকবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবার মাটিতে পড়ে যাবে। তাহলে এই যে মাটিতে পড়ে গেল, এখানে একটা কাজ সংঘটিত হচ্ছে। এই কাজটা হলো কিভাবে? মূলত এর মধ্যে জমে থাকা বিভব শক্তির ফলেই। তো এই ব্যাপারটা আসলে এই উদাহরণ থেকে খুব ক্লিয়ারলি বোঝা যায় না, কারণ আমরা সচরাচর আমাদের চারপাশে সবসময় দেখি যে একটা বস্তুকে উপরে ছেড়ে দিলে, উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যায়। তো যেহেতু এর ব্যতিক্রম কখনোই হয় না, এই জন্য আমরা আসলে বুঝতে পারছি না যে এখানে কাজটা কেমন হচ্ছে। তো এই জিনিসটা আমরা অন্য উদাহরণের মাধ্যমে দেখবো। তাহলে এই জিনিসটা আমরা সংজ্ঞাটা কি বুঝতে পারলাম? এখানে সংজ্ঞাটা পাচ্ছি যে স্বাভাবিক অবস্থান থেকে একটা বস্তুকে সরায় ফেললে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে। তো এই জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। আমরা যে ডাস্টারের কথাটা উদাহরণ হিসেবে বলেছিলাম, সেই জিনিসটা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি এখানে। তো এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভূমি এখানে দেখানো হয়েছে, ধরো এটাকে পি কিউ বলি, পি কিউটা এখানে হচ্ছে ভূমি। এখানে এ বি একটা রেখা দেখা যাচ্ছে যেটা ভূমির সাথে লম্বভাবে অবস্থান করছে। তো মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ভূমি থেকে এই এ বি পরিমাণ উচ্চতায় একটা বস্তুকে রেখেছি যার ভর হচ্ছে এম। এটাকে আমরা উচ্চতাকে এইচ পরিমাণ হিসেবে চিন্তা করলাম, যার বলার সুবিধা যেন হয় এই জন্য আর কি। তাহলে এই বস্তুটাকে ধরো এম ভরের বস্তুটার স্বাভাবিক অবস্থান হচ্ছে পৃথিবী, ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ থেকে যখন এই বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠানো হলো, তখন এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। শক্তি সঞ্চিত হয় আমরা কিভাবে বুঝতে পারবো? যে এই বস্তুটা যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর দিকে ফিরে আসছে, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা কাজ সংঘটিত হচ্ছে। কারণ আমরা জানি বলের প্রভাবে যদি কোনো বস্তুর সরণ ঘটে, তাহলে ওই বল এবং সরণের গুণফলকে কিন্তু আমরা কাজ বলি সরল ভাষা। এটা আরো বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে। তো এই জায়গাতে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। তাহলে এখানে এর উপর বল ক্রিয়া করছে কে? পৃথিবীর অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বলের প্রভাবে কিন্তু এই এম ভরের বস্তুটা সরণ ঘটছে পৃথিবীর দিকে। তাহলে যেহেতু সরণ ঘটলো, সুতরাং এখানে একটা কাজ হচ্ছে। তাহলে এই কাজটা হচ্ছে কিভাবে? আমরা জানি ফ্রি এনার্জি বলে কোনো কিছু নাই, মানে শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি আবার ধ্বংস করা যায় না, শুধু রূপান্তর ঘটে। তাহলে এর মধ্যে যদি শক্তি না থাকতো, তাহলে এই কাজ করার জন্য যে শক্তিটা প্রয়োজন ছিল, সেই শক্তিটা কোথায় পেল? প্রকৃতপক্ষে এই বস্তুটাকে যখন আমরা উপরের দিকে উঠাইছিলাম, তখনই এর মধ্যে একটা শক্তি জমা হয়েছিল। এই শক্তিটার পরিমাণ কি? শক্তিটার পরিমাণ হচ্ছে এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুতে উঠাতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, ঠিক ওই পরিমাণ শক্তিটাই এই এম ভরের বস্তুর ভিতরে কিন্তু বিভব শক্তি বা সঞ্চিত শক্তি হিসেবে এখানে স্টোর করা আছে। এখন এই বস্তুটা যখনই আমি এখান থেকে ছেড়ে দিব, ধরে রাখছিলাম, এখন যখনই ছেড়ে দিব তখনই বস্তুটা কিন্তু ওই শক্তির ফলে এই পরিমাণ এই এ বিন্দু থেকে কিন্তু ঠাস করে এসে ভূমিতে পড়ে যাবে। তাহলে ওই কৃত কাজ যেটা আমি করেছিলাম, সেই পরিমাণ কাজ কিন্তু আবার এখানে সংঘটিত হবে, যার ফলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এতক্ষণ যে উদাহরণটা আমরা দেখেছিলাম, সেই জিনিসটা কিন্তু আমাদের জন্য এক্সপিরিয়েন্স করা একটু কঠিন, কারণ পৃথিবীতে যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে ছেড়ে দিই, তারপর সেই বস্তুটা মাটিতে ফিরে আসে। সুতরাং এখানে এক্সেপশন যেহেতু নাই, এই জন্য আমরা জিনিসটা ফিল করা আমাদের জন্য কঠিন। কিন্তু এই বিভব শক্তির উদাহরণটা যদি একটা তীর ধনুকের মাধ্যমে দেখা হয়, তাহলে কিন্তু বোঝা খুবই সহজ। দেখো এখানে একটা আমি ধনুক আর তীর এঁকে রেখেছি। এই জায়গায় একদম তীরের এই ধনুকটার একদম স্বাভাবিক অবস্থা, যেখানে ধনুকের মধ্যে যে সুতাটা লাগানো থাকে সেটা একদম সোজাসুজি এখানে অবস্থান করছে, যেখানে কোনো রকম বল টল কোনো কিছু প্রয়োগ করা হয়নি। যার ফলে যদি এই অবস্থায় যদি আমরা এখন এই তীরটাকে ছেড়ে দিই, তাহলে এখানেই নিচের দিকে ঠাস করে পড়ে যাবে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে। কিন্তু এই তারটাকে যদি আমি একটু লম্বা করে, যদি আমি এইভাবে এদিকে নিয়ে এসে, যদি এই তীরটাকে এই বরাবর টেনে নিয়ে এসে যদি এভাবে সুতাটাকে ছেড়ে দিই এখন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কি হবে? এই
এই যে সুতার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেই শক্তির ফলে এই তীরটা সামনের দিকে একটা বল অনুভব করবে, যার ফলে এখান থেকে ছিটকে তীরটা সামনের দিকে চলে যাবে। এবং এই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু প্রাচীনকাল থেকে শিকার করা হয়, এখনো বাচ্চারা খেলাধুলার সময় এই পদ্ধতি অবলম্বন করে। তোমরা নিশ্চয় সবাই ধনুক জিনিসটা দেখে রাখছো। তাহলে এই জায়গাতে যে আমি সুতাটাকে টান দিয়ে ধরে ছেড়ে দিলাম, জাস্ট আমি কিন্তু কোনো রকম বল প্রয়োগ করিনি, তারপরে কি হলো, এখানকার তীরটা কিন্তু সামনের দিকে ছুটে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? তাহলে এই যে সুতার যে স্বাভাবিক অবস্থানটা ছিল এখানে, ধরো আমি এখানে এ বি অবস্থানটা দেখাই, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থান। তাহলে এই সুতাটাকে টেনে যখন আমি পিছন দিকে নিয়ে আসলাম, তার ফলে এই বস্তুটা যেহেতু স্বাভাবিক অবস্থান থেকে সরে গেল, সুতাটা এর মধ্যে এক প্রকার শক্তি জমা হয়েছে, যেটাকে আমরা বিভব শক্তি নামে ডাকি। এবং এই শক্তিটা কি করছে, এর মধ্যে যে শক্তি জমা আছে এই শক্তিটা পরবর্তীতে তীরের ভিতরে এক ধরনের শক্তি সঞ্চার করতেছে, যেটা হচ্ছে গতি শক্তি, যার ফলে এই তীরটা কিন্তু সামনের দিকে ছুটে চলে যাচ্ছে। যদি এর মধ্যে কোনো রকম শক্তি না থাকতো তাহলে কিন্তু এর পক্ষে সম্ভব হতো না এই তীরটাকে সামনের দিকে ছুড়ে ফেলে দেওয়া। এই ধরনের অসংখ্য উদাহরণ থাকে। যদি আমরা একটা স্প্রিং দেখি, একটা স্প্রিং এর মধ্যে চিন্তা করো, একটা স্প্রিং এর ধরো এটা একটা স্বাভাবিক অবস্থান, এই স্প্রিংটাকে যদি আমরা টেনে একটু লম্বা করি তাহলে দেখতে এরকম লাগবে। এই সেম স্প্রিংটাকে টেনে আমি একটু লম্বা করছি, তাহলে এখন যদি স্প্রিংটাকে আমি ছেড়ে দিই, এই স্প্রিংটা কি এই অবস্থায় থাকবে? মোটেও থাকবে না, এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে কিভাবে আগের অবস্থায় ফিরে গেল? কারণ এই বস্তুটাকে, এই স্প্রিংটাকে যখন আমি টেনে লম্বা করছিলাম, তাহলে স্বাভাবিক অবস্থানে পরিবর্তন ঘটার ফলে স্প্রিং এর মধ্যে কিন্তু কিছু পরিমাণ শক্তি জমা হলো, যেই শক্তিটা পরবর্তীতে কাজে রূপান্তর হয়ে এই স্প্রিংটাকে আবার আগের অবস্থানে ফিরে যেতে সাহায্য করছে। একইভাবে এটাকে সংকুচিত করলেও সেম কাজটা সংঘটিত হয়। আশা করছি তোমরা বিভব শক্তির কনসেপ্ট খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা গতি শক্তি কি এবং এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা ভালোভাবে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো।